নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, 1991 সালে জুলাই মাসের এক শ্রাবণ সন্ধ্যায় ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভিক্টর হুগোকে উদ্ধৃত করে যে ঐতিহাসিক বাজেটটি পেশ করেছিলেন, তারপর কেটে গেছে পাক্কা 35 বছর। 91 সালের ভারতবর্ষ আর 2026 সালের ভারতবর্ষের মধ্যে আসমান জমিন ফারাক। There is no force in the world which can stop an idea whose time has come. ভিক্টর হুগোকে উদ্ধৃত করেছিলেন ডক্টর মনমোহন সিং। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত। ডক্টর দাশগুপ্ত ইতিহাসের ছাত্র, সাংবাদিক, কলমচি। আমি জানি না তিনি কাকে উদ্ধৃত করে তার ঐতিহাসিক বাজেটটি পেশ করবেন। যদিও সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এক ঐতিহাসিক প্রসঙ্গ টেনে এনেছিলেন ডক্টর দাশগুপ্ত, মার্শাল প্ল্যান। দেখুন, মার্শাল প্ল্যান ওই 1947 সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমেরিকার তৎকালীন বিদেশ সচিব মার্শাল এটার কথা বলেছিলেন যে 4 বছর ধরে পশ্চিম ইউরোপের দেশগুলোর আর্থিক পুনর্গঠনের জন্য আমেরিকা সাহায্য করবে। $13.7 বিলিয়ন দেয়া হবে। 26টা দেশ এই এড নিয়েছিল, কোথাও গ্র্যান্টিং এড, কোথাও সুদবিহীন ঋণ। উদ্দেশ্য ছিল পশ্চিম ইউরোপে কমিউনিজমের প্রভাবকে রুখে দেওয়া। কিন্তু ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজগুলো এই মার্শাল প্ল্যানের অংশীদার হয়নি, সোভিয়েতও হয়নি। ডক্টর দাশগুপ্ত পশ্চিমবঙ্গের হাল ফেরানোর জন্য এরকমই একটা মার্শাল প্ল্যানের কথা বলেছিল। বাট পোস্ট ওয়ার্ল্ড ওয়ার II ইউরোপ was trapped in a war of attrition among competing interest groups, refusing to bear the cost of stabilization. American aid helped grease the wheels and restart the economy only where market mechanism were in place. পরিষ্কার করে বোঝা যায়, যেখানে মার্কেট মেকানিজম, যেখানে ইনস্টিটিউশনগুলো ওয়ার ইন পজিশন, সেখানে মার্শাল প্ল্যান কাজে লেগেছিল। আমাদের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মার্শাল প্ল্যানের বিষয়টা ঐতিহাসিকভাবে উল্লেখ করেছেন যথোপযুক্তভাবে। মার্শাল প্ল্যানের প্রেক্ষাপটটা আমি বললাম, কিন্তু পশ্চিমবঙ্গের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ডক্টর স্বপন দাশগুপ্ত যে পন্থাগুলো নেবেন বলে মনে হয় শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেটে, সেগুলো এই রকম। আমি কিছু কিছু সূত্র থেকে যা পেয়েছি সেগুলোই আপনাদের সামনে বলছি। দেখুন, বাজেট পেশের আগে দিল্লিতে গিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন স্বপনবাবু। বেরিয়ে এসে কি বলেছেন, যে রাজ্যের ঘাড়ে চাপা ঋণ জিএসডিপির 25-26% হলে ঠিক আছে,
কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকার ঋণ, সেটা জিএসডিপির 38% কাছাকাছি। যে বার্ডেন সাংঘাতিক। যে শিশু আজকে ভূমিষ্ঠ হচ্ছে তার মাথায় 81,000 টাকার দেনা। তাহলে ডক্টর দাশগুপ্তর কাছে কি চ্যালেঞ্জ? অন্নপূর্ণা ভান্ডার, যুবকদের আর্থিক সাহায্য এবং অন্য সামাজিক প্রকল্পের জন্য যে টাকা, তার যোগানটাকে নিশ্চিত করা। 2, স্থায়ী সম্পদ তৈরিতে অর্থ বরাদ্দ করা, প্ল্যান্ড এক্সপেন্ডিচার। 3, 7ম বেতন কমিশন লাগু হবে, আজ না হয় কাল। তার জন্য বেতন এবং পেনশন খাতে বিপুল খরচ হবে, তার বরাদ্দ রাখা। 4, কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে বকেয়া দিয়ে দেওয়া। 5, এই যে এত পরিযায়ী শ্রমিক, প্রায় 50 লক্ষ, বিভিন্ন রাজ্যে কাজ করেন, ছড়িয়ে ছিটিয়ে। কেন চান তারা রাজ্য ছেড়ে? কাজের সুযোগ কম, তাই যান। মজুরি বেশি অন্য রাজ্যে, তাদেরকে ফিরিয়ে আনা। 6, প্রাতিষ্ঠানিক যে মেকানিজম থাকে, সেই প্রাতিষ্ঠানিক মেকানিজম এবং প্রতিষ্ঠানের উপর মানুষের ভরসা ফিরিয়ে আনা। 8, ল্যান্ড পলিসি তৈরি করা শিল্পের জন্য। 9, সেই 93 সালে জ্যোতিবাবুর সরকার শিল্পনীতি চালু করেছিল, তাতে শিল্পপতিরা বিনিয়োগ করলে কোথায় বিনিয়োগ করছেন, কত টাকার মূলধনী বিনিয়োগ, কি যন্ত্রাংশ লাগাচ্ছেন, কত কর্মসংস্থান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তার জন্য ইনসেন্টিভ দেওয়া হয়েছিল। 2025 সালের মার্চ মাসে নির্মম মহিলার সরকার কলমের খোঁচায় সেটা বাতিল করে। 20,000 কোটি টাকা প্রাপ্য ছিল শিল্পপতিদের। অর্থাৎ ইনসেন্টিভ বাতিল করা হলো। কেন? যে প্রান্তিক মানুষ, পিছিয়ে থাকা মানুষের জন্য সামাজিক ব্যয় বরাদ্দ সুনিশ্চিত করার জন্য এই প্রকল্পটা স্থগিত করা হলো। আইনি ভাষায় একে কি বলে জানেন? প্রমিসরি এস্টোপেল। অর্থাৎ আপনি একটা আইনি গ্যারান্টি দিয়েছেন যে এই ভর্তুকি দেবেন, সেটা হঠাৎ করে উইথড্র করে নিন। তাহলে শিল্পপতিদের আনতে গেলে শিল্পপতিদের তো সুযোগ দিতে হবে, তাদেরকে তো ইনসেন্টিভ দিতে হবে, তাদেরকে বিদ্যুতের বিলে ছাড় দিতে হবে, জিএসটিতে ছাড় দিতে হবে, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমকে উৎসাহ দিতে হবে। হীরক রানীর সরকার ক্ষয়রাতি করার জন্য এটা বাতিল করেছিল। 93 সাল থেকে চালু। 91 সালে নরসিংহ রাও মনমোহন সিং এর সরকার নতুন শিল্পনীতি হলো, 93 সালে বামফ্রন্ট সরকার সেটা করলো। তাহলে ইনসেন্টিভ ফিরিয়ে আনতে হবে, শিল্প মহলকে দিতে হবে, এবং সেটা তারা দিচ্ছেন। দেখুন, পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা বা ভূমি সংস্কারের পর বহুলাপ্তে বিভক্ত জমি, শিল্পপতিদের পক্ষে জমি অধিগ্রহণ করা সম্ভব নয়। এই কাজে সরকারকে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু সিঙ্গুরের অভিজ্ঞতা কি বলছে? সিঙ্গুরের পরে যা যা স্টাডি হয়েছে তাতে কি দেখা যাচ্ছে? যে ধনী কৃষকরা জমি ছেড়ে দিয়ে কম্পেনসেশন নিতে তাদের খুব একটা আপত্তি নেই, কিন্তু জমি আঁকড়ে আছেন কারা? গরিব মানুষ। তাদের কাছে জমি একটা অ্যাসেট, একটা পেনশন স্কিম,
সেই জমিকে নির্ভর করেই তাদের জীবনযাত্রা, তাদের অর্থনীতি। জমি ছেড়ে দিয়ে এককালীন নগদ টাকা নিলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তাই স্টেক হোল্ডারদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। শুধু নগদে ক্ষতিপূরণ দিলাম, বাজার মূল্যের থেকে 3 গুণ বেশি দাম দিলেও জমিদাতাদের জমি দিতে রাজি করানো যাবে না, যদি না প্রকল্পের অংশীদারিত্ব তাদের দেয়া হয় এবং সেই অংশীদারিত্ব থেকে প্রতি মাসে একটা নিশ্চিত আয়ের সংস্থান তাদের জন্য করা হয়। এটা করতে হবে এবং ডক্টর দাশগুপ্ত করবেন, এই নতুন মন্ত্রিসভা করবেন। ইতিমধ্যেই শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন অনেক প্রস্তাব তার কাছে জমা পড়েছে। দেখুন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 7খানা এডিশনে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। একটা শ্বেতপত্র প্রকাশ করেনি নির্মম মহিলার সরকার। কত টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়েছে, রা করেনি নির্মম মহিলার সরকার, টু শব্দ করেননি। অর্থাৎ জলে মেশানো তথ্য। শুভেন্দুবাবু কি বলেছেন? যে কোন শিল্পপতি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে আসছেন বিনিয়োগ করার উদ্দেশ্য নয়, তাদেরকে তার সরকার এন্টারটেইন করবে না। যারা মানি লন্ডারিং, ল্যান্ড ফ্রড, ব্যাংক ফ্রডের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি বা গোষ্ঠী, তারা এখানে শিল্পায়নে আগ্রহ প্রকাশ করলেও রাজ্য রাজি হবে না। 3, বহুদিন ধরে শিল্প করার আছিলায় বহু জমি দখল করে রেখেছে অনেক সংস্থা। সেই জমি তাদের থেকে উদ্ধার করে যারা শিল্প করতে চায় তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। তাহলে শিল্পনীতি দরকার এবং সেটা ডক্টর দাশগুপ্তর বাজেটে থাকছে। ফিরে আসছে শিল্পপতিদের উৎসাহ নীতি, যে ভর্তুকি নীতি ছিল সেটা, এবং কোন কোন শিল্প গোষ্ঠী প্রস্তাব দিয়েছেন এবং কত টাকার সম্ভাব্য বিনিয়োগ, কত প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান হবে, তার একটা নির্দিষ্ট রূপরেখা থাকবে বাজেটে। দেখুন, পশ্চিমবঙ্গের যে রাজস্ব তার অর্ধেকের বেশি কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্স, গ্র্যান্টিনেট। দুর্ভাগ্যের বিষয়, বিগত 50 বছরে আমরা কোনো কি বলবো একটা ট্যাক্স নেটওয়ার্ক তৈরি করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। পশ্চিমবঙ্গ জিএসটি থেকে পায়, কেন্দ্রের করের অংশ পায়, গ্র্যান্টিনেট পায়, মদ বিক্রির টাকা পায়, আর সেলস ট্যাক্স পেট্রোল ডিজেলের উপর শেষ দিয়ে আদায় করে। কিন্তু একটা ওয়াইডার ট্যাক্স নেট তৈরি করা উচিত। সেই ওয়াইডার ট্যাক্স নেট আশা করি ডক্টর দাশগুপ্ত তৈরি করবেন এবং কেন্দ্রের সহযোগিতা সবসময় থাকবে। ডক্টর দাশগুপ্ত যেটাকে মার্শাল প্ল্যান বলেছেন। আমেরিকা, ইউরোপ, পশ্চিম ইউরোপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের অর্থনীতি যাতে পুনরুজ্জীবিত হয়, গণতান্ত্রিক কাঠামো যাতে মজবুত হয় এবং কমিউনিজমের প্রভাব যাতে পশ্চিম ইউরোপকে গ্রাস করতে না পারে, সেই জন্য মার্শাল প্ল্যান চালু করেছেন। ডক্টর দাশগুপ্ত সঠিকভাবে উপমাটা দিয়েছেন। এখানে মার্শাল প্ল্যান কেন্দ্রীয় সরকার করবে, বেল আউট প্যাকেজ। দেখুন, মোরাটোরিয়াম দেওয়ার সুযোগ নেই, একটা রাজ্যকে দিলে অন্য রাজ্যকে দিতে হবে, কিন্তু ফিনান্সিয়াল প্যাকেজ যেটা অন্ধ্রপ্রদেশ পাচ্ছে, অমরাবতীর জন্য পাচ্ছে, বিহার পাচ্ছে, পশ্চিমবঙ্গের জন্য ফিনান্সিয়াল প্যাকেজ, এবং সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে অংশীদার হচ্ছে পশ্চিমবঙ্গ। কয়েকদিন আগে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পরিবারের অংশ মৈত্রীশ ঘটক একটি চমৎকার নিবন্ধ লিখেছেন পশ্চিমবঙ্গের
অর্থনীতি নিয়ে এবং বাজেট সম্পর্কে তার প্রত্যাশা নিয়ে। আমি ইংরেজিতে লেখা, আমি দু একটা লাইন সেই লেখা থেকে পড়ে শোনাচ্ছি। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. শিক্ষার কথা বলছো। The scandal over school appointment makes the point sharply. When posts are filled by connection rather than merit, no increase in funding can undo an undeserving selection. অর্থাৎ মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হওয়া দরকার, প্রাথমিক শর্ত। Bengal's revival faces several binding constraints, but at least a few are within the state's own control. A tax base it has never made the political effort to build, যেটা আমি আগে বলছিলাম, একটা ট্যাক্স বেস বিগত 50 বছর ধরে আমরা করে উঠতে পারিনি, মানে সদিচ্ছা দেখায়নি। Relying on central transfers and informal extraction rather than taxing existing activity, and public institutions that have been allowed to decay. খুব গুরুত্বপূর্ণ কথা। প্রতিষ্ঠানের উপর মানুষের ভরসা চলে গেছে। এসএসসি দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদ দেখুন, শিক্ষা দপ্তর দেখুন, কোনো ভরসা ছিল মানুষের? শূন্য থেকে শুরু করতে হবে নতুন সরকারকে। প্রতিষ্ঠানের উপর ভরসা চলে গেলে আপনি যত ফান্ড অ্যালোকেট করুন না কেন, কাজের কাজ কিছু হবে না। The question for this budget is not how much is allocated to education, but whether the state is willing to restore the integrity of the institutions through which money flows. The structural problems will not be cured by a better alignment with the center. অর্থাৎ প্রতিষ্ঠানের ঋতগৌরব ফেরাতে হবে। সেটা শুধু কেন্দ্রের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা করলে হবে না, তার জন্য আলাদা মেকানিজম ইভলভ করতে হবে, যাতে জনমানসে এই পাবলিক ইনস্টিটিউশনসগুলোর প্রতি যে বিশ্বাসহীনতা জন্মেছে, সেই বিশ্বাসহীনতাকে দূর করা যায়। A new government inherits constraints, but also an opportunity for a fresh start. To spend on capacity rather than consumption, অর্থাৎ স্থায়ী সম্পদ তৈরিতে বেশি বিনিয়োগ করা, and to repair the state's own institution. গুরুত্বপূর্ণ কথা, প্রতিষ্ঠানের ঋতগৌরব ফিরিয়ে আনা। The question this budget must answer is whether Bengal will rebuild the institutions that would make its own Marshall Plan worth having. দারুণ কথা। প্রতিষ্ঠানের ইন্টিগ্রিটি, বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে, পাবলিক ইনস্টিটিউশন। তাহলে অনেক সমস্যা দূর করা যাবে। ডক্টর দাশগুপ্ত একদম শূন্য থেকে স্টার্ট করছেন। তিনি যে মার্শাল প্ল্যানের কথা বলেছেন, কেন্দ্রের সহায়তা, সেই কেন্দ্রের সহায়তা তিনি পাবেন। সেই সহায়তা পেলেও সেই সহায়তা সর্বরোগর বিশল্যকরণে তখনই হবে যদি রাজ্যের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর ইন্টিগ্রিটি, বিশ্বাসযোগ্যতা জনমানসে আবার ফিরে আসে। নান্য পন্থা এছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নেই। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে,
তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।